ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে নবম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা আছো তাদের জন্য তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার প্রেক্ষাপট আগের একটা ভিডিওতে বলেছি। আজকে তোমাদের কবিতারই নিখুঁতভাবে তোমাদের পড়াবো। আশা করি যারা এই বিষয়টি শুনবে তাদের কিন্তু আর বই পড়তে হবে না, প্রশ্নোত্তর পড়তে হবে না, নিজেরাই কিন্তু সব উত্তর লিখতে পারবে। যাই চলো তোমাদের দেখিয়ে দিই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির মূল বিষয়বস্তু। যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অল ক্লিক করে রাখো। প্রাক মাধ্যমিক নবম শ্রেণীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তোমাদের পরিবারের সদস্য বাড়তে পারে এবং তোমরা নিয়মিতভাবে এই ক্লাস পেতে পারো। তার জন্য অবশ্যই তোর যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেকশন করে সবাইকে কিন্তু এটা শেয়ার করে দিও। যাই তোমরা যাচ্ছি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটির বিষয়বস্তু। দেখো এই প্রেক্ষাপট বলেছি, তবুও একটু না বলে আমরা শুরু করতে পারছি না। মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবি এবং কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার প্রেক্ষাপট একটু মূল বিষয় এটুকুই যে তোমরা জানো যে দেবী চণ্ডীর ক্রোধে তোমাদের যে মূল বিষয় হচ্ছে তোমাদের যে এই কাব্যের যে মূল নায়ক কালকেতু, সেই কালকেতু দেবীর বরপুত্র। তাকে ভারত চক্রান্তে আমরা জানি পার্শ্ববর্তী কলিঙ্গ রাজ্য থেকে রাজা এসে ভারতকে আকস্মিক আক্রমণে বন্দী করে নিয়ে গেছেন। আর দেবীর বরপুত্রকে ঠকানোর ফলে রাজ্যে কী বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাই নিয়েই তোমাদের এই কবিতা। এইটুকু বিষয় জেনে তোমরা কবিতাটা পড়তে শুরু করো। আর যদি প্রেক্ষাপট পিছনে ঘটনা জানতে চাও এর আগের ক্লাসটি তোমরা কিন্তু অবশ্যই ফলো করো, ডিটেলস আলোচনা করা আছে প্রেক্ষাপট, কিন্তু তোমাদের কবিতার জন্য এটাই মূল বিষয়। তো এই যে দেবীর বরপুত্র কালকেতুকে কলিঙ্গরাজ বন্দী করার ফলে সেই রাজ্যের কি অবস্থা হলো সেই নিয়ে কিন্তু আমাদের কাব্যের প্রেক্ষাপট। এখানে কি দেখব যে এই বিষয়টা হচ্ছে এই কবিতার বিষয় তোমরা ভালো করে দেখে নাও। কবিতাটা দেখি আমরা পড়ছি। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো কবিতাটি তোমাদের বইটা আমি খুলেছি তোমাদের কাছেই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, কবি মুকুন্দ চক্রবর্তী। প্রথমে দেখো যে বিষয়টা দেওয়া আছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। অর্থাৎ যে রাজ্যের দুর্দশার বিবরণ দেওয়া আছে সেটা কলিঙ্গ রাজ্য। সেই রাজ্য দেবীর ক্রোধে চারিদিক অন্ধকার হয়ে এলো, তাই বলা হয়েছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। প্রথমেই তোমাদের দেখতে পাচ্ছ কবিতাটি শুরু হয়েছে যে অন্ধকারময় একটা পরিস্থিতির সৃষ্টি করলো দেবী চণ্ডী। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, এমনই অন্ধকারময় মেঘ যে সেই রাজ্যে পুরো কলিঙ্গ রাজ্যে কেউ কারো দেহ দেখতে পারছে না। এখানে অঙ্গ শব্দের অর্থ কি? অঙ্গ মানে দেহ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুরি। ঈশান মানে কি তোমরা জানো, আমাদের চারটা দিক প্রধান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এখানে পূর্ব এবং চারটা দিক ছাড়া মোট 10টা দিক আছে টোটালি। ঈশান অগ্নি নৈঋত বায়ু। ঈশান মানে হচ্ছে তোমার পূর্ব এবং যে উত্তর দিক আছে উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। এইখান থেকে মেঘ উড়ে এলো। তাহলে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। চিকুর শব্দের অর্থ বিদ্যুৎ। তাহলে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। ঈশান কোণ থেকে একটা মেঘ উড়ে এলো এবং সেখানে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। উত্তরে পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর দিক থেকে প্রচণ্ড ঝড়ে মেঘ এলো এবং সারা আকাশ কাঁপতে লাগলো। নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে মানে কি? মুহূর্তের মধ্যে। জোড়ে মানে কি? জমা হয়ে গেল, জড়ো হয়ে গেল মেঘ। গগন মণ্ডল, গগন মানে কি? আকাশ। তাহলে সমস্ত আকাশব্যাপী যত মেঘ আছে সেই মেঘ জড়ো হয়ে গেল। চারি মেঘে বরিশে মুষলধারে জল। পৌরাণিক মতে 4টা মেঘ আছে, আবর্ত পুষ্কর এরকম করে 4টা মেঘ এসে প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। যে রাজ্যের উপর এই অভিশাপ বর্ষিত হয়েছে দেবীর ভয়ঙ্কর ক্রোধ, সেটা কলিঙ্গ রাজ্য। কলিঙ্গ রাজ্যে দেবীর বরপুত্র কালকেতুকে বন্দী করা হয়েছে, তাই কলিঙ্গ রাজ্যেই প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকতে শুরু করলো। তাই কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। প্রলয় গনিয়া প্রজা ভাব এ বিষাদ। তাই প্রলয় মানে কি? বিপদ। গনিয়া মানে ভাবতে শুরু করলো প্রজারা। ভাবই বিষাদ, বিষাদ দুঃখ। অর্থাৎ এই অবস্থা দেখে প্রজারা অত্যন্ত ভয় করতে লাগলো। হুড় হুড় দূর দূর
বহে ঘন ঝড়। ওই কলিঙ্গ রাজ্যে হুড়ুর দূর করে প্রচণ্ড একটা ঝড় সৃষ্টি হলো। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড় শব্দের অর্থ দৌড়, এইটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। বিপাকে ভবন ছাড়ি, ভবন মানে কি বাড়ি, বিপাক মানে কি বিপদ। এই প্রচণ্ড বিপদ দেখে ভবন মানে বড় বাড়ি ছেড়ে দিল প্রজারা। ছেড়ে দিয়ে কী করতে হলো? দৌড়তে শুরু করলো, অর্থাৎ গৃহ ছেড়ে বাইরেটা নিরাপদ বলে মনে করলো। কারণ গৃহের মধ্যে বড় বড় বাড়ির চাপা যে মৃত্যু হতে পারে, কারণ ঘর সব কাঁপছে, এই ভয়ে সবাই বিপদ বুঝে ভবন বাড়ি ছেড়ে রাস্তায় দৌড় দিল। তারপরে পাতে দেখো, নেক্সট পেজে দেখো, এটা আছে তোমাদের কাছে যে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ। ধুলে মানে কি ধুলায়, এমন ঝড় হলো চারিদিক কিন্তু ধুলায় ভর্তি, আচ্ছাদিত ঢাকা গেল। যে ছিল হরিৎ, হরিৎ মানে কি সবুজ, অর্থাৎ সবুজ বনানী, সবুজ গাছপালা সব কিন্তু ধুলায় ঢাকা পড়ে গেল। তাহলে উলটিয়া পড়ে শস্য প্রজা দিল, উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত, অর্থাৎ যত শস্য ছিল সব কিন্তু উল্টে পড়ে গেল এবং প্রজাবৃন্দরা অবাক হয়ে গেল যে ঝড়ের মধ্যে যত উদ্ভিদ রাজি আছে সব কিন্তু সেখানে পড়ে গেল। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারটা মেঘ এমন করে জল দিল যে স্বর্গলোকে যে 8টা হাতির মতো বৃষ্টি দেয়, অর্থাৎ তোমরা জানো আমাদের এখানে বড় ট্যাঙ্কি জল দেয়, সেই রকম স্বর্গলোকে পুরাণ মতে 8টি গজরাজ অর্থাৎ হাতি তার সুর দিয়ে জল বেরোয়। চারি মেঘে অষ্ট গজরাজ যেন আমাদের মুষলধারে বৃষ্টি ঢালতে লাগলো। সঘনে চিকুরে পড়ে ব্যঙ্গ তর্কাবাজ। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে এবং ব্যঙ্গ মানে ব্যাঙের মতো, তর্কা মানে লাফিয়ে চলা, বাজ মানে বিদ্যুৎ। ঘন ঘন বিদ্যুৎ পড়ছে, কেমন মনে হচ্ছে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সবাই। তাই বলছে সঘনে, দেখো সঘনে চিকুরো পড়ে ব্যঙ্গ তর্কাবাজ, এমন বিদ্যুৎ পড়তে লাগলো মনে হলো যেন ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। করি কর সমান বরিশের জলধারা। করি মানে হাতি, তাহলে করি কর হাতির মতো উঁচু বৃষ্টি উপর দিয়ে উঠে গেল, অর্থাৎ এমন বৃষ্টি উপর দিকে উঠল হাতির মতো উঁচু হয়ে গেল। জলে মহি একাকার পথ হইল হারা। জলে মহি মানে কি, কোনটা জল কোনটা স্থল তা ঠিক করতে পারা যাচ্ছে না। জলে মহি একাকার পথ হইল হারা, অর্থাৎ জল আর মহি কোনটা জল কোনটা স্থল ঠিক করতে পারা গেল না। জল আর স্থল পুরোই জলে ঢাকা গেছে। জলে মহি একাকার পথ হইল হারা। হারা মানে কি, কেউ পথ খুঁজে পাচ্ছে না যে কোনটা পথ, কেউ জল আর স্থল দুই এক হয়ে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, বারবার শোনা যাচ্ছে মেঘের গর্জন। কারো কথা শুনিতে না পায় কোনো জন। এমন মেঘের গর্জন হচ্ছে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, এমনই মেঘের গর্জন। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, অর্থাৎ এমনভাবে মেঘ হয়ে আছে কয়েকদিন ধরে, কখন সন্ধ্যা কখন রাত্রি কখন দিন এটা কিন্তু পরিষ্কার নয়। তাই বলে পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, দিবস ও রাত্রির মধ্যে কোনো পার্থক্য নেই, দিনও অন্ধকার রাত্রি অন্ধকার সন্ধ্যা অন্ধকার, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে না এখন সন্ধ্যা না এখন দিন নাকি এখন রজনী বা রাত্রি। কলিঙ্গে সোঙরের সকল লোক যে জৈমিনী, কলিঙ্গে লোকেরা স্মরণ করতে লাগলো। সোঙরে মানে কি, স্মরণ করতে থাকা। কাকে স্মরণ করতে লাগলো না, সকল লোক জৈমিনী, জৈমিনীকে বিদ্যুতের দেবতা জৈমিনী। যখন রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তখন মানুষ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমার বিদ্যুতের দেবতা জৈমিনীকে স্মরণ করে। তাহলে কলিঙ্গ রাজ্যে অনেকেই বিদ্যুতের দেবতা জৈমিনীকে স্মরণ করতে লাগলো। হুড় হুড় দূর দূর শুনি ঝন ঝন, অর্থাৎ এমন বজ্রপাতের শব্দ হুড় হুড় দূর দূর করে বইতে লাগলো। না পাই দেখিতে কেহ রবিরও কিরণ, অর্থাৎ কয়েকদিন এমনই বৃষ্টি হয়েছে যে কয়েকদিন ধরে রবি বা সূর্যকে দেখা যাচ্ছে না, রবির কিরণ বা রৌদ্র বা সূর্য কিরণ কেউ দেখতে পারছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া জলে বুলে, ভাসিয়া বুলে জলে। গর্ত ছেড়ে, ভুজঙ্গ শব্দের অর্থ কি, সাপ। সাপেরা যেহেতু গর্তের জলে ভর্তি হয়ে গেছে তাই সাপ গর্ত ছেড়ে জলের উপরে ভাসতে লাগলো। ভাসিয়া বুলে জলে, বুলে জলে মানে কি, অর্থাৎ জলের উপরে ভাসতে লাগলো। সেও বিপদে আক্রান্ত তাই জলের উপরে ভাসতে লাগলো, তার হিংস্রতা ক্রূরতা কিচ্ছু নেই।
নাহি জানি জলস্থল। কলিঙ্গ মণ্ডলে কলিঙ্গ নগরে যারা বসবাস করে তারা জল এবং স্থল কোনটা ঠিক করতে পারছে না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। তাহলে কদিন বৃষ্টি হয়েছিল? এক নাগাড়ে 7 দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি আর থামেনি। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। অর্থাৎ শস্যের কার্য অর্থাৎ কৃষিকার্য যে সম্ভাব্য আছুক মানে যেটা আসছিল সেইটা কিন্তু হেজ্জা শব্দের অর্থ তোমাদের পরীক্ষা আসে। হেজ্জা মানে নষ্ট হয়ে গেল। অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির ফলে 7 দিন ধরে নিরন্তর মানে এক নাগাড়ে বৃষ্টির ফলে যে শস্য হবার কথা ছিল তা হেজ্জা গেল আর নষ্ট হয়ে গেল ঘর থেকে। মেজ্জাতে পড়েছিল বিদরিয়ার চাল। মেজ্জাতে মানে মেঝেতে কি পড়তে লাগলো? অর্থাৎ বিদরিয়ার চাল। চাল মানে কি? সেকালে অনেক চালাঘর ছিল, সেই চালাঘরগুলো ভেদ করে, বিদরিয়া মানে ভেদ করে পড়তে লাগলো। শিল মানে হচ্ছে সে বরফে বৃষ্টি হয়, তোমরা জানো শিলাবৃষ্টি হয়, সেই শিলাগুলো পড়তে লাগলো চাল ভেদ করে। ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল, আর সেই শিলগুলোর আকৃতি এক একটা ভাদ্র মাসের যে তাল গাছ থেকে তাল পড়ে সেই রকম বড় বড়। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। তখন বীর হনুমান চণ্ডীর আদেশ পান। বীর হনুমানের কাছে দেবী চণ্ডী বলেন যে তোমায় কিছু কাজ করতে হবে। দেবী হনুমান সঙ্গে সঙ্গে বলেন আমাকে আদেশ দিন, যা বলবেন তাই করব। হনুমান প্রয়োজন ধ্বংস করতে পারে। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। প্রয়োজন হলে মঠ অট্টালিকা সব ভেঙে টুকরো টুকরো করে দেবো। চারিদিকে বহে ঢেউ, পর্বত বিশাল, চারদিক পর্বতের মতো বিশাল ঢেউ উঠে পড়ে ঘরগুলো করে দলমল। অনেক সময় ঘরগুলো উপর দিকে উঠে পড়ছে, দলমল করতে লাগছে ভয়ঙ্কর এই দিনে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। নদ নদীরাও দেবী চণ্ডীর আদেশ পেয়ে বলেন যে আমরাও ধ্বংস করে দেবো। অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন। কবি কঙ্কন মানে এটা তোদের ভরিতা কবি মুকুন্দরাম চক্রবর্তী, যিনি অম্বিকা মঙ্গল কাব্যের নাম কবি কঙ্কন। কবি কঙ্কন তোমার মুকুন্দ চক্রবর্তীকে উপাধি দিয়েছিলেন তোমাদের মেদিনীপুরের অরোরা গ্রামের রাজা বাঁকুড়া রায় তার ছেলে রঘুনাথ রায়ের গৃহশিক্ষক ছিলেন। তার বাড়িতেই এই চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল গান রচনা করেছিলেন। তাই আমাদের দেবী কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী অম্বিকা মঙ্গল গান রচনা করেন। এটা ভণিতার মধ্যে কবি নিজের নাম এখানে বুঝিয়ে দিয়েছেন। আশা করি তোমাদের এই কবিতাটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা আশা করি এই কবিতাটা বুঝতে পারলে। এই কবিতার প্রেক্ষাপট আগেটা সে আছে। আজকে কবিতাটি প্রত্যেকটি বিষয়ের উপর তোমাদের কিন্তু আলোচনা করলাম। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর শুধু এটুকুই বলবো, এই কবিতার মূল বিষয় একটাই বড় প্রশ্ন নয়। তোমরা জানো 5 নম্বরে তোমাদের একটা ফাইনাল প্রশ্ন লিখতে হয়, কিন্তু এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বেশি লিখতে হবে না, ছোট প্রশ্নে বেশি। আর বাকি 3 নম্বর 1 নম্বর বাংলায় 1, 3 এবং 5 এই 3 ধরনের প্রশ্ন হয়। এই কবিতায় ঝড় বৃষ্টির বর্ণনায় আসল সেই বিষয়টা তোমাদের আরেকবার বলে দিচ্ছি, কবিতাটা বুঝলেন। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের অংশ এই অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল, এর থেকে কবি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির বিবরণ দিয়েছেন। দেবী প্রেক্ষাপটে একটু বলবে। দেবী চণ্ডীর ক্রোধে তার বরপুত্র কালকেতুকে বন্দী করেছিলেন কলিঙ্গরাজ, তার জন্য কলিঙ্গরাজের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ঝড়ের বর্ণনা পরীক্ষা আছে, কি লিখবে? ঈশান কোণ থেকে একটা ভয়ঙ্কর মেঘ উড়ে এলো এবং সমস্ত আকাশ মণ্ডলকে পরিব্যাপ্ত করে চারদিকে মেঘে জড়ো হয়ে ঘন ঘন ঝড় বৃষ্টিপাত বজ্রপাত একসাথে শুরু হয়ে গেল। এবং এমন 7 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টির ফলে রাস্তাঘাট জলময় হয়ে গেল, কোনটা জল কোনটা স্থল বুঝতে পারলো না। দিবস রজনী দিন রাত্রি সন্ধ্যার মধ্যে পার্থক্য থাকলো না। এবং গর্তে থেকে ভয়ঙ্কর বিষধর সাপেরা জলের উপরে ঘুরে বেড়াতে লাগলো। মানুষ নিজের বাড়ি ছেড়ে রাস্তায় দৌড়তে শুরু করলো। বড় বাড়িগুলো দলমল করে কেঁপে উঠলো। নদ নদীরা এবং ধ্বংসের জন্য এগিয়ে এলো। দেবী হনুমানও ধ্বংসের জন্য এগিয়ে এলো। এগুলো ঝড়ের প্রতিক্রিয়া, এগুলো তোমার নিজের মতো করে বিবৃত করবে এবং এর উপরে প্রশ্নোত্তর দিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। আজকে এই পর্যন্তই তোমাদের মূল টপিকটা নিয়ে আলোচনা হলো। এর মধ্যে যে তোমাদের বুঝতে পেরেছি কিনা সেই কমেন্টে আশা রইলাম। এবং যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আছেন তাদের ছেলে মেয়েদের নিয়মিতভাবে এই নবম শ্রেণীর এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব, লাইক, বেল আইকন অল ক্লিক করে রাখো। যদি তোমরা বেশি পরিমাণে সদস্য, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাদের ছেলেমেয়েরা সফল, ভালো পরীক্ষা হয়েছে এবং তোমরাও প্রাক মাধ্যমিক থেকে নিয়মিতভাবে যদি আমাদের এখানে এসো, নিশ্চিতভাবে তো সাফল্য অনিবার্য। তাই আমি শেষবারের মতো বলবো, আমি উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা শিক্ষক, দীর্ঘদিন ধরে আমার ছাত্রদের সফল তোমরাও হবে।
যাওয়ার সময় একটি কথা বলে দেয়, তোমরা অবশ্যই যত বন্ধু বান্ধবী আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসে থাকো এবং কমেন্টে জানিও তোমাদের কি প্রয়োজন আছে। বেস্ট অফ লাক, সকালে ভালো থেকো, আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।